নমস্কার, ডক্টর প্লাসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আমাদের সঠিক জীবনযাপন, আমাদের সুস্থ থাকার বলতে পারি কিওয়ার্ড কিন্তু ডক্টর প্লাস, এবং যেখানে আমরা ঠিক কী কী সমস্যা আমাদের হচ্ছে, কী কী রোগ, বেশ কিছু রোগ নিয়ে আমরা এখানে আলোচনা করি, এবং শুধু আলোচনা নয়, সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা কী আছে, কিভাবে আমরা প্রপার ট্রিটমেন্টে নিজেদের লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা সেই সুস্থতার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারি, সেই নিয়েই থাকে আমাদের বিস্তারিত আলোচনা ডক্টর প্লাসে। যদিও নির্দিষ্ট বিষয় নিয়ে আমরা এগিয়ে চলেছি, আজকে যে বিষয়বস্তু খুব প্রাসঙ্গিক আমার মনে হয় আজকের যুগে দাঁড়িয়ে, এবং সেই প্রশ্নটা আজকে আপনারা বহু মানুষ ওপারে যারা রয়েছেন তারা করে থাকেন, যে ওজন বৃদ্ধি পাচ্ছে, অতিরিক্ত পরিমাণে ওয়েট বাড়ছে, এবং সেখানে আমাদের একটা চিন্তাভাবনা থাকে যে কীভাবে আমরা ওজনটাকে কমাবো। আবার উল্টোটাও হয়, ওয়েট লস, ওজন কমছে। প্রথমত ওজন, আগে বলবো ওজন বাড়লে আমাদের কী কী সমস্যা হয়, এবং হঠাৎ করে ওজনটা কমে গেলেও একটা রোগের কারণ, কিন্তু আমরা ওজনটা কমাবো কী করে, প্রপার প্রসিডিওর কী আছে, আমরা এই নিয়েই থাকবো আজকে আলোচনায়। কারণ আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান রিয়াঙ্কা দাস। অনেক অনেক স্বাগত জানাবো একটা অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার। একদম আমরা আজকে এই ওয়েট লস নিয়ে আলোচনা করব। প্র্যাকটিশনারি ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর রিয়াঙ্কা দাস আমাদের সঙ্গে রয়েছেন। ওনার সঙ্গে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ওয়েট লস নিয়ে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, ডেফিনেটলি থাকতে পারে, কারণ এটা একটা কমন আমার মনে হয় টপিক। তো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি ফোন করুন। যারা ধরুন ডায়েট করছেন নিজের থেকে, তারাও ফোন করুন। আর যারা ভাবছেন যে করবো, ডায়েট করে নিজেদেরকে একটা মেনটেন করবো, তারাও ফোন করুন। আমাদের সরাসরি নাম্বার 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বারে সরাসরি চলে যাওয়া। প্রথম বলবো যে এই যে ওজন বৃদ্ধি হয়ে যাওয়া, এবং অনেকে বলে আমি তো কিছুই তেমন খাই না, আমার ওজনটা বেড়ে যাচ্ছে। আগে আমাদের জানতে হবে যে এই ওবেসিটি কী। আগে এইটা আমরা এই ডেফিনিশনটা আগে নেব। ওবেসিটি বলতে ওবেসিটি কিন্তু আমতর করে কোনো রোগ নয়, ঠিক আছে। ওবেসিটি মানে আমাদের কিন্তু ওজন বেড়ে যাচ্ছে, এবং একটা নির্দিষ্ট সীমার পরে আমাদের যে বডি মাস ইন্ডেক্স অর্থাৎ BMI যেটাকে বলা হয়, ওয়েট এবং হাইট দিয়ে আমরা ক্যালকুলেট করি। তো আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বা এশিয়ান স্ট্যাটিস্টিক্স অনুযায়ী আমাদের BMI যখন 22.9-এর ওপরে যখন যায়, তখন তাকে আমরা ওবেস ওভারওয়েট বলে থাকি, ঠিক আছে। এবং WHO বা ওয়ার্ল্ড হেলথের রিপোর্ট অনুযায়ী সেটা আমার যদি 24.9 হয়, তাহলে সেটাকে ওভারওয়েট বলা হয়। এবং সেই জিনিসটার রিপোর্টটা যদি 29.9 বা অর্থাৎ 30-র কাছাকাছি যখন চলে যায়, তখন সেই BMI রিপোর্ট হিসাবে তাকে ওবেস পেশেন্ট বলা হয়ে থাকে। তো ওবেসিটি কোনো রোগ নয়, ঠিক আছে। অত্যাধিক বেশি স্থূলতা বা অত্যাধিক বেশি ওজন বেড়ে যাওয়ার ফলে যেটাকে আমরা দেখতে পাই, সেটাকে আমরা ওবেসিটি বলি। তো ওবেসিটি আমতর করে কোনো রোগ নয়, কিন্তু এই ওবেসিটির কারণবশত কিন্তু আমাদের শরীরে অনেক বেশি বড় বড় যে ক্রনিক যে রোগগুলি হয়, সেগুলি কিন্তু আসতে পারে। যেমন ধরো ডায়াবেটিস, যেমন ধরো আমাদের কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক হতে পারে, ঠিক আছে। আমাদের এই ওবেসিটির থেকে বিভিন্ন হরমোনাল ডিসফাংশন হতে পারে, যে আমরা থাইরয়েড প্রবলেম দেখছি বা ধরো PCOD দেখছি, এগুলোও কিন্তু কোথাও না কোথাও আমাদের ওবেসিটির সাথে কিন্তু যুক্ত থাকে। এবং আমাদের ইন্ডিয়ান যদি আমি স্ট্যাটিস্টিক্স বলি, তাহলে আমাদের মোটামুটি ধরুন 25% যে মানুষ আছেন তাদের মধ্যে আমাদের দেশের 1/4 পিপল, আমরা যেমন ম্যালনিউট্রিশনটাকে যেমন আমরা দেখি, সেরকম কারেন্টলি রিসেন্টলি এটা কোনো আরবান এরিয়া বা আমাদের শহরতলি এলাকা বলে নয়, শহর, মফস্বল এবং গ্রাম, এই সব জায়গাতেই কিন্তু ওবেসিটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে, কোথাও পরিমাণে বেশি বা কোথাও কম, কিন্তু গ্রামাঞ্চলেও বাড়ছে, তাই বলছে। হ্যাঁ, এবার এরিয়া অনুযায়ী হয়তো কোথাও কম বেশি হবে। গ্রামাঞ্চলে কোথাও হয়তো প্রত্যেক বছরে বা প্রত্যেক স্ট্যাটিস্টিক্সে আমরা দেখতে পাই 2% বাড়ছে, কোথাও 5%, কোথাও 10%। আমাদের শহরাঞ্চলে আর একটু বেশি আমরা দেখতে পাই, 15-17% হিসাবে কিন্তু বাড়ছে। কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমাদের দৈনন্দিন খাওয়া দাওয়া বা লাইফস্টাইল, এই সব কারণের জন্যই কিন্তু ওবেসিটি বাড়ছে, এবং যার জন্য এই ওয়েট বেড়ে যাওয়ার ফলে কিন্তু পরবর্তীকালে বিভিন্ন ক্রনিক যে রোগগুলি হয় সেগুলি কিন্তু হতেই পারে।
এই যে ক্রনিক রোগের মধ্যে যেমন আমরা ডায়াবেটিসের কথা শুনলাম, আমরা এছাড়া তার মানে আমাদের অন্যান্য সমস্যার মধ্যে আমাদের বড় বড় হার্টের প্রবলেম শুনলাম, এগুলো হতে পারে। এবার একটা কথা হচ্ছে, এই যে ওজন বৃদ্ধি পাচ্ছে, স্থূলতা, এটা বেসিক্যালি কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন থাকতে পারে। কারণ আমি কেন রুরাল এরিয়া বলছি, সরি, নর্মালি আমরা কি বলি যে গ্রামাঞ্চলের মানুষরা কিন্তু কায়িক পরিশ্রম বেশি করে আমাদের শহরাঞ্চলের তুলনায়। কারণ শহরাঞ্চলে আমরা খাটি, ডেফিনেটলি ফিল্ড ওয়ার্ক করি, বাট আমাদের ইনহাউস কাজটা অনেক বেশি থাকে, চেয়ারে বসে আমরা কাজ করি, তার একটা আলাদা বিষয়। কিন্তু গ্রামের মানুষ খাটে বেশি, রাস্তাঘাটে দৌড়োয় বেশি। সেই জায়গায় দাঁড়িয়ে কেন স্থূলতা আসছে? এটা কি কোনো তাহলে অন্য কোনো সমস্যার থেকে আসতে পারে? একদম দুটো কারণ হচ্ছে কি, আমাদের একটা কারণ হচ্ছে যেটা আমাদের আরবান এরিয়া বা শহর এলাকায় আমরা বেশি দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের বা গ্রাম এলাকায় আমরা যদি বিগত 40 বছরের ডেটা দেখি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে শহর এবং গ্রাম এই দুটো জায়গাতেই আমাদের মানুষের কিন্তু অ্যাওয়ারনেস কিছুটা করে বাড়ছে, মানে বাড়ছে খাওয়া দাওয়ার প্রতি, যে ম্যাল নিউট্রিশন, এটার উপরে আমরা ফোকাস দিচ্ছি। কিন্তু এর ফলে আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কি, যে আমাদের শরীরে, সে যে কোনো শিশু থেকে অ্যাডাল্ট যে কোনো মানুষের ক্ষেত্রে ক্যালোরি রিচ ডায়েট কিন্তু আমরা খাচ্ছি, অর্থাৎ অত্যাধিক বেশি ক্যালোরি রিচ ডায়েট খাচ্ছি। কিন্তু দুটো জায়গাতেই আমরা যেটা দেখতে পাই না, সেটা হচ্ছে নিউট্রিশন রিচ ডায়েট, মানে পুষ্টিকর খাবার। একটা হচ্ছে খাদ্য, যেটা আমাকে শুধু শরীরে এনার্জি বা আমাকে শক্তি দিচ্ছে, কাজ করার ক্ষমতা দিচ্ছে, সেটা সবাইকে দেয়, শহরাঞ্চলের মানুষকেও দেয়, গ্রামাঞ্চলের মানুষকেও দেয়। এবং শহরাঞ্চলের মানুষ কি, যেহেতু সেডেন্টারি লাইফস্টাইল বা বসে কাজ করছে বেশি, তার জন্য তাদের স্থূলতা বেশি দেখা যায়। অপরদিকে গ্রামাঞ্চলে কি হয়, তারাও খাবার দাবার খাচ্ছে, কিন্তু সেক্ষেত্রে তাদের পুষ্টিকর খাবার, যে আমাদের যে পুষ্টির যে উপাদান যেগুলি আছে, 6টা উপাদান থাকে: কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস, ফাইবার। এই জিনিসগুলোর প্রপার যে মাত্রায় খাওয়া উচিত, নির্দিষ্ট মাত্রায় বা ব্যালেন্সড ওয়েতে যে খাওয়া উচিত, সেটা না হওয়ার কারণে কিন্তু দুটো ক্ষেত্রে কিন্তু, এক হচ্ছে অত্যাধিক ক্যালোরি রিচ বাট আমার নিউট্রিশন রিচ নয়, এর জন্য কিন্তু ওয়েট কিন্তু দু ক্ষেত্রেই বাড়ছে। এবার বলবো, আমাদের একটা অদ্ভুত প্রবণতা আছে, সেটা হচ্ছে চট করে ওজন কমিয়ে দেওয়া। আমি আজকে অনুষ্ঠানের শুরুতেই নিশ্চয়ই নোটিস করেছেন, আমি একটা কথা বলেছি, যারা যারা নিজেদের ডায়েটে নিজেরা ওজন কমাচ্ছেন তারাও ফোন করুন। তার কারণ হচ্ছে আমরা কি করি, আমাদের এখন তো আমরা সবাই মানে একদম নেট স্যাভি হয়ে গেছি। সুতরাং আমরা কি করি, নেট স্যাভি হয়ে যাওয়ার ফলে যা দেখছি তাই আমরা ওটাকে অবজার্ভ করার চেষ্টা করি। আমরা কোনো নির্দিষ্ট কোনো একটি ডায়েট দেখলাম যে এই ডায়েটটা তাহলে আমি করি। এবার আমার প্রশ্ন হচ্ছে, যে ডায়েটটা আমি দেখছি, যে ডায়েটটা আমি কাউকে করতে দেখছি, সেই ডায়েটটাই যে আমি করব, আমি করে আমি রোগা হব, এটা কি সঠিক থিঙ্কিং আমাদের? না, দেখুন, প্রত্যেকটা মানুষ, আমাদের প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল অন্যরকম হয়, প্রত্যেকটা মানুষের আমাদের চারপাশের এনভায়রনমেন্ট যেটা, সেটা অন্যরকম হয়, আমাদের যে ইকোনমিক্যাল যে কন্ডিশন, যেটা বাজেট যেটা, সেটা অন্যরকম হয়, এবং আমাদের সবার ওয়ার্কিং শিডিউল আলাদা হয়। তো সেই বেসিসে ইন্টারনেট থেকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়ার যে কোনো জায়গার থেকে যে ডায়েটটা দেখছে, হতে পারে সেটা যাকে দেখছেন তার জন্য হয়তো ঠিক, কিন্তু সেটা আপনার জন্য বা যারা দেখে ফলো করছে তাদের জন্য যে ঠিক হবে, এটা সব ক্ষেত্রে হয়তো নাও হতে পারে। ঠিক আছে? এবং অনেকেই আমরা ফলো করি, দেখবে খুব ক্রাশ যে ডায়েট হয়, যেগুলো মানে খুব তাড়াতাড়ি, তুমি বললে যে ওজন কমিয়ে দিতে পারে, এই ধরনের ডায়েট ওজন কমিয়ে দেবে, খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে দেবে। কিন্তু আমাদের মধ্যে যেটা আমরা ভুলে যাই, সেটা হচ্ছে ওয়েটটাকে যে কম করব, তারপরে সেটাকে ধরে রাখা, অর্থাৎ সাস্টেইনেবিলিটি যেটা, সেই রেটটা কিন্তু খুব কম। এবং বারবার আমরা যখন ওয়েট বেড়ে গেলে ডায়েট ফলো করছি, ওয়েট কমে গেলে আবার আমরা সেটাকে ছেড়ে দিচ্ছি। এই যে বারবার করে যে জিনিসটা যে চেঞ্জ হতে থাকছে, এর ফলে কিন্তু একটা স্টেজ যখন আসবে, তখন হয়তো অনেকের ক্ষেত্রে কারোর হরমোনাল ডিসব্যালেন্স দেখা যায়, কারোর এই হরমোনাল ডিসব্যালেন্স থেকে কারোর ডায়াবেটিস আসছে, কারোর পিসিওডি আসছে, কারোর আরও কিছু ক্রনিক ডিজিজ, যেমন ধরুন অনেক ক্ষেত্রে কোলেস্টেরল বেশি কম, এইসব চলতে চলতে কিন্তু অনেক বড় প্রবলেম হতে পারে। ভুল ডায়েট, যেমন ধরো কিটো ডায়েট, হ্যাঁ, একটা পপুলার একটি ডায়েট। তো কিটো ডায়েট কিন্তু খুব পপুলার, কিন্তু ওটা কিন্তু সকলের জন্য নয়, কিছু স্পেসিফিক কেসেই কিন্তু আমরা ইউজ করে থাকি মেডিকেল নিউট্রিশন থেরাপিতে। এবং এই কিটো ডায়েট যদি আমরা বেশি দিন সাস্টেন করাও যায় না, বা যদি করতে থাকি, তখন কিন্তু এই কিটো ডায়েটের জন্য কিন্তু অনেক ক্রনিক ডিজিজ, যেমন আপনার হার্টের প্রবলেম, কিডনি প্রবলেম, এগুলো কিন্তু আসতেই পারে।
এইগুলো কিন্তু আমাদের জানা খুব দরকার, কারণ আমি কিটো ডায়েটের কথাটাই বলতে যাচ্ছিলাম যে আমরা চট করে সেটাকে অনেকেই কিন্তু ফলো করেছে ভীষণ। এবারে প্রশ্ন হচ্ছে যে অনেকে আরেকটা জিনিস করে, সেটা হচ্ছে যে ওরাল মেডিকেশনের মাধ্যমে তারা ওজন কমানোর চেষ্টা করে। এরকম বহু মানুষ আমরা এখনও দেখি যারা চট করে ওজন কমানোর চেষ্টা করে। আগে এইগুলো জেনে নেবো, তারপর আমি পন্থাটা জানবো যে অ্যাকচুয়াল পন্থা কী, সেটাও কি সঠিক? ওরাল মেডিকেশন বা মানে যেগুলো আমাদের ওয়েট লস অনেক সাপ্লিমেন্ট বিক্রি হয়, যে পার্টিকুলারলি ওয়েট লসের জন্যই ইউজ হয়, একদম। তো সেগুলো যে মানে অ্যাকচুয়াল সেগুলো কাজ করে কি, সেগুলো আমার নার্ভ নিউরন যেগুলো থাকে সেগুলোকে অনেক সময় কিন্তু কন্ট্রোল করতে হেল্প করে, যেটা কিনা আমার কি বলবো, যখন আমরা খাচ্ছি আমাদের যে স্যাটাইটি লেভেলটা যেটা, সেটাকে কিন্তু কমিয়ে দেয়। হ্যাঁ, এবং সেটার জন্য আমি যদি কম খাই তাহলে কিন্তু অটোমেটিক ওটা ওয়েট লস হয়। এবার সেটা আমরা নিউট্রিশনে কিন্তু সবাইকে, মানে নিউট্রিশন থেরাপি যখন চলে ওটা খুব রেয়ার কেসে, মানে কিছু কিছু কেসে আমরা দেবো। প্রত্যেকটা মানুষেরই যে ওই সাপ্লিমেন্ট নিলেই বা ওই ওয়েট লস সাপ্লিমেন্টটা নিলেই যে তার ওজন কমে যাবে এরকম কোনো মানে কিন্তু নেই। বরং ওই আমাদের যে নর্মাল স্যাটাইটি লেভেল আমাদের যদি কমে যায়, তার ফলে অনেক সময় কিন্তু আমাদের মেন্টাল হেলথে কিন্তু এফেক্ট পড়ে। কারণ যে জিনিসটা আমি খেতে পারছিলাম, খাচ্ছিলাম, সেই পরিমাণে আমি খাচ্ছি না, সেই মানে কোথাও না কোথাও আমার মনের একটা স্যাটিসফ্যাকশন আসবে না, এবং সেটা চলতে চলতে অনেক সময় কিন্তু অনেকের মেন্টাল হেলথে এফেক্ট পড়ে, ডিপ্রেশন চলে আসে। হ্যাঁ, ডিপ্রেশন আসে। তারপরে দেখবে তোমার ইটিং ডিসঅর্ডার যেগুলো হয়, বুলিমিয়া নার্ভোসা, অ্যানোরেক্সিয়া নার্ভোসার মতন, অর্থাৎ কি মানে আমি খাচ্ছি, মানে আমি শুধু স্যাটিসফ্যাকশনের জন্য খাচ্ছি, কিন্তু সেটাকে আমি আবার ডাম্প করে দিচ্ছি কোনোভাবে, কোনো মেডিসিন নিয়ে বা কিছু নিয়ে আমাকে ডাম্প করে দিচ্ছি, জাস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য খাওয়া হয়। এবং এগুলো এই স্টেজ বাই স্টেজ যখন এগুলো আবার চলতে থাকে, এই ডিপ্রেশন বা ইটিং ডিসঅর্ডারগুলো, এর ফলেও কিন্তু সেগুলো পরে কিন্তু আমার গাট হেলথ বা মেটাবলিজম যেটা থাকে সেটার উপরেও কিন্তু পরে এফেক্ট পড়ে। তো সবারই একটা সাইড এফেক্ট কিন্তু থাকেই সব জিনিসের আলটিমেটলি। এক হচ্ছে ক্রাশ ডায়েটে আমরা যাওয়ার চেষ্টা করি, আর দ্বিতীয়ত হচ্ছে প্রচুর এক্সারসাইজ করে আমরা রোগা হওয়ার চেষ্টা করি। এইটা আমার একটা প্রশ্ন, যে এক্সারসাইজ প্রচুর, মানে হয়তো এমন পেশেন্ট রয়েছে, ধরে নিন কারো হিস্টেরেক্টমি অপারেশন হয়েছে, তার পক্ষে তো ওরকম হঠাৎ করে এক্সারসাইজ করে তার অনেকগুলো বাধা নিষেধ রয়েছে। এবার তাহলে এই ধরনের মানুষগুলো কী করে, বা থাইরয়েডে ফুলে গেছে, হাইপোথাইরয়েড, তাকে রোগা হতেই হবে, তা এই মানুষগুলি কি এক্সারসাইজ করবে না অন্য কোনো ওয়ে আউট রয়েছে রোগা হওয়ার? এক্সারসাইজ এমন একটা জিনিস, এক্সারসাইজের মাধ্যমে আমাদের কি হয়, আমাদের শরীরের যে মেটাবলিজম পাওয়ার সেটা কিন্তু বাড়ে, এবং তার ফলে আমাদের শরীরের রক্ত চলাচল বাড়ে। আমরা যে নিউট্রিশন ফুড যেটা খাচ্ছি তার যে পুষ্টি সেটা আমাদের শরীরের রক্তের মাধ্যমে কিন্তু প্রত্যেকটা অর্গানে পৌঁছায়, এবং তার ফলে আমাদের মানে যে ফাংশন, যেটা বডি ফাংশন, সেগুলো ভালোভাবে কাজ করে। ওভারঅল আমার বডির ক্যালোরিটা বার্ন আউট করে এবং আমার ওয়েটটাকে লুজ করতে হেল্প করে, এবং একটা ব্যালেন্স করতে হেল্প করে। যেমন আমি জিনিসটা নিচ্ছি তেমন আমার জিনিসটা বার্ন আউট হচ্ছে। আমি একটা এক্সাম্পলে বলি, যেমন ধরো আমাদের একটা বাইক আছে, স্কুটার আছে, তো স্কুটারে আমার চলতে গেলে স্কুটারটাকে আমার তেলও দিতে হবে, স্কুটারটাকে কিন্তু চালাতেও হবে। তো আমি যদি স্কুটারটাকে তেল দিতে থাকি, মানে পেট্রোল ভরতে থাকি, বাট স্কুটারটা যদি না চালাই, তাহলেও কি সেই ইঞ্জিনটা ভালো থাকবে? না, অবভিয়াসলি নট। ইউজ হচ্ছে না। বা আমি যদি স্কুটারটাকে বেশি করে চালাই কিন্তু তেল যদি কম কম ভরি বা ঠিকঠাকভাবে না দিয়ে যদি ম্যানেজ করে অন্য কিছু দিই তেলের সাবস্টিটিউট হিসাবে, যেমন আমরা চেষ্টা করি সাপ্লিমেন্ট দিচ্ছি, এই দিচ্ছি, এগুলোর উপর বেশি নির্ভর করি, তাহলেও কিন্তু ইঞ্জিন কিন্তু ড্যামেজ হয়ে যাবে। সেমই কিন্তু আমাদের হিউম্যান বডিও কিন্তু সেম। তো সেখানে আমাদের কি দরকার, দুটো জিনিসই কিন্তু দরকার, প্রপার ডায়েট দরকার লাইফস্টাইল ম্যানেজ করার জন্য, এবং এক্সারসাইজ, দুটো একে অপরের সাথে কিন্তু রিলেটেড। আমার যদি ডায়েটটা 70 থেকে 80% ইম্পর্ট্যান্ট হয়, তাহলে 20% কিন্তু আমার এক্সারসাইজ বা যে কোনো ওয়ার্কআউট কিন্তু দরকার পড়ে। অবশ্যই আর একটা বিষয় বলবো, সেটা হচ্ছে যে আমাদের এই যে দুটোকে একসঙ্গে নিয়ে আমাদের এক্সারসাইজ করা এবং তার সঙ্গে সঙ্গে ডায়েট, খেয়ে ওজন কমানো, এটা আমাদের কাছে একটা স্বপ্ন। যেহেতু আপনি একজন ডায়েটিশিয়ান, সেক্ষেত্রে আপনার কাছে প্রশ্ন, খেয়ে প্রপারলি ওজন কমে? সেটা ডেফিনেটলি আমি যেটা ভাবছি, আমি নিশ্চয়ই বাইরে গিয়ে চাউমিন আমার কাছে খেয়ে আমি ডেফিনেটলি আমি আশা করবো না, বাট নিশ্চয়ই কোনো প্রসিডিওর তো রয়েছে। না, আমাদের কাছে এরকম প্রচুর পেশেন্ট আসেন যারা
মানে এটা বলতে চাই যে আমরা কি শুধু খাবার খাবো, মানে শুধু খুব লো ক্যালোরির ডায়েট, যেটা আমি বলছিলাম যে এর আগে তুমি বলছিলে লো ক্যালোরির ডায়েট, সেটা করলে কি ওয়েট লস হয়? ডেফিনেটলি হয়। আমরা যদি ক্যালোরি কম করে খাই, ডায়েটটা শুধু কম করে বাট কোনো এক্সারসাইজ করব না, এরকম যদি রাখি, তারা কি করবে? তাহলে ডেফিনেটলি তাদের ওয়েট লস কিন্তু হবে। কিন্তু সেটা আমি যদি সাস্টেইনেবিলিটি, যে প্রসঙ্গটা আমরা করছিলাম সাস্টেইনেবিলিটি, সেটা হয়তো কিছুদিন হওয়ার পরে, কিছু মাস চলার পরে কোথাও না কোথাও আটকে যেতে পারে। কারণ আমরা ডায়েট কম করবো, মানে ক্যালোরি আমরা কম করব, বাট একটা পরে আমরা দেখুন মেডিসিন যেমন নিই, যেমন ধরো ডায়াবেটিসের মেডিসিন আমরা যখন নিয়ে থাকি, যদি আমরা মেনটেন না করি দেখবে ডোজ কিন্তু বাড়তে থাকে। হ্যাঁ, এবার একটা টাইমে এমন আসে যে সেই ডোজের মেডিসিনটাও কাজ করে না, আমরা ইনসুলিন নিচ্ছি। অর্থাৎ কি, আমার যদি আমি মেনটেন না করি, তাহলে যে কোনো একটা জিনিস, হয় মেডিসিন নিয়ে বা ডায়েট বা আমার এক্সারসাইজ, যে কোনো একটা জিনিসে কিন্তু জিনিসটা খুব ডিফিকাল্ট। আমার যদি দুটো জিনিসকে মিলিয়ে নিই, তাহলে জিনিসটা কিন্তু অনেক ইজি, স্মুথ এবং সাস্টেইন কিন্তু করবে। এবার ডায়েট দিয়ে অবশ্যই ওজন কমানো যায়, ব্যালেন্স ডায়েট। একদম ব্যালেন্স ডায়েটে আমরা আসছি। একজন বন্ধু রয়েছেন আমাদের। হ্যালো 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 হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি গুজরাট থেকে বলছি, অসিত মোদক। বলুন। আমি ওই যে মোটা ফ্যাটি কমানোর জন্য। হ্যাঁ, কার সেটা? আপনার আপনার বয়স কত? বয়স 50। ওজন কমাতে চাইছেন? আচ্ছা, আপনার কোনো মেডিকেল কন্ডিশন আছে, কোনো হিস্ট্রি কিছু? হ্যাঁ, এমনি কোনো কিছু নেই, হাই প্রেশারটা উপরটা একটু বেশি আছে, এমনি নর্মালি আছে। আর আপনার লাইফস্টাইল, আপনি কি মানে কাজ কি করেন? বিজনেস। বসে থাকা হয় বেশি? বসে থাকা হয়, আবার 6 মাস তো মোটামুটি কাজ করা হয়, আর বসে থাকা হয়। আচ্ছা, আর ডায়েট, আপনার যে ডায়েট থাকে সেই ডায়েটে কি মানে কিরকম ধরনের একটু ডায়েট থাকে, যদি একটু বলেন। সকাল থেকে কিভাবে নিজে একটা ছোট একটা অ্যাপ্রক্স, বেশি নয়। হ্যাঁ, সকালে ধরেন আমি হয়তো দুধ মুড়ি খেলাম বা চিরা খেলাম, দুটো রুটি খেলাম, তারপরে দুপুরে 1টা 2টা 3টার দিকে একটু ভাত খেলাম, আর রাত্রে রুটি খাই। আচ্ছা, রাত্রে 2খানা রুটি খাই। এই ব্যাপারটা আমি যদি আরেকটু ডেপথে জানতে পারতাম, আমি আরো ভালো করে হেল্প করতে পারতাম। তবে হ্যাঁ, আমি আপনাকে একটা একটা টিপস আমি বলে দিচ্ছি আপনাকে। আপনি আপনার ডায়েটের মধ্যে, খাবারের মধ্যে চেষ্টা করবেন যে দিনে অন্তত 2বার থেকে 3বার একটু ভালো পরিমাণে, যদি আপনি ননভেজ হন, ননভেজ প্রোটিন জাতীয় খাবার যেমন মাছ, মাংস, ডিম, এগুলো অবশ্যই রাখার চেষ্টা করবেন। শুনতে থাকুন, ঠিক আছে? এবং ফাইবার জাতীয় খাবার, যেগুলি সবজি ফলের যেগুলোর মধ্যে পাওয়া যায়, ফাইবার জাতীয় খাবার কিন্তু অতি অবশ্যই আপনি আপনার ডায়েটে রাখবেন। এবং যদি সম্ভব হয়, তাহলে ওজন যদি অত্যাধিক না হয়ে থাকে, তাহলে আপনি রেগুলার 1-2 এক্সারসাইজ কিন্তু আপনার ডায়েটে এবং লাইফস্টাইলের সাথে কিন্তু রাখতে পারেন। তাতে আপনার ওয়েটটা কিন্তু কম করতে আরও সুবিধা হবে। আপনি যে লাইফস্টাইলের এতদিন চলেছেন, সেই লাইফস্টাইলটা তো আমরা কথা বলা বুঝতে পারি। ধরুন আমাকে উনি জিজ্ঞাসা করছেন যে আপনার সকাল থেকে রুটিনটা কি। আমি যে রুটিনে অভ্যস্ত, আমি ভাবছি যে আমি ঠিক, কিন্তু সেটা নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে। এই যে একটু আগে আপনারা কথা বলছিলেন যে আমরা হয়তো খাবার খাচ্ছি, কিন্তু আমাদের খাবারের মধ্যে না আমাদের ফাইবার আছে, ফাইবারের পরিমাণ প্রপার আছে, না মিনারেলস রয়েছে বা প্রোটিন রয়েছে। আমরা খালি দৌড়াচ্ছি ফ্যাট খাবো না, ফ্যাট জাতীয়। এবার এইখানে আমার একটা বড় প্রশ্ন, যে ব্যালেন্স ডায়েটের কথা বলছেন, এক্স্যাক্টলি সেটা কী জিনিস? ব্যালেন্স ডায়েট মানে হচ্ছে যেটাকে আমরা বলে থাকি যে যেই খাবারের মধ্যে প্রত্যেকটা পুষ্টিকর উপাদান, যে আমি 6টা পুষ্টির উপাদান বলছিলাম, সেই প্রত্যেকটা উপাদান আমার খাবারের মধ্যে কিন্তু সম পরিমাণে এবং যতটা পর্যাপ্ত দরকার সেই পরিমাণে যেন থাকবে। তার কারণ এটাই, কারণ আমাদের শরীর চালানোর জন্য প্রত্যেকটা উপাদানই কোনো না কোনোভাবে কিন্তু শরীরের কোনো বডির ফাংশনের সাথে কিন্তু লিঙ্ক থাকে। একদম। যেমন আমি যখন ওয়েটটাকে কম করতে চাইবো, তখন আমার লো ক্যালোরি ডায়েট লাগবে, এবং আমার শরীরে সবথেকে বেশি ক্যালোরি জেনারেট হয়, মানে খুব তাড়াতাড়ি যেটা ওয়েটটা বাড়িয়ে দেয়, সেটা হচ্ছে আমার হাই কার্বোহাইড্রেট ডায়েট যদি থাকে, অর্থাৎ শর্করার পরিমাণ যদি খাবারে বেশি থাকে, ফ্যাটের পরিমাণ যদি বেশি থাকে, অত্যাধিক বেশি ফ্যাট জাতীয় খাবার, তো আমার এই দুটোর পরিমাণ কম করতে হবে। আর পরিষ্কার কথা, আপনি সকালবেলা উঠে 1 গাদা চিনি দিয়ে চা খাচ্ছেন, চিনির মধ্যে আমরা কিন্তু জানি কার্বোহাইড্রেট,
তার মানে ওইগুলিকে আমাকে আস্তে আস্তে জীবন শুধু থেকে চিনি সরাতে নয়, হবে। আমরা শুধু আরো চিনিটাই আছে, দেখছি। ভাত আছে, হ্যাঁ, হ্যাঁ। এবার প্রচুর জিনিসের মধ্যে কিন্তু কার্বোহাইড্রেট, যে কোনো শর্করা বা শস্য জাতীয় খাবার, প্রচুর খাবারই থাকে। তো আমরা শর্করা জাতীয় এবং ফ্যাট জাতীয় খাবার যদি কম করি, তার পরিবর্তে রিপ্লেসে আমার তো একটা মানে ম্যাক্রো নিউট্রিয়েন্ট অর্থাৎ মেইন যে এনার্জি সোর্স কিছু তো একটা লাগবে। তো তার রিপ্লেসে আমরা কি বলি যে একটু প্রোটিন রিচ ডায়েট দিতে। কেন বলি? যেটা প্রোটিনটা আমার বডিটাকে ফুলফিল করতে হেল্প করবে। আচ্ছা, একটা ফোন জাস্ট আমরা নিয়ে আবার আসছি আলোচনায়। হ্যালো হ্যালো হ্যালো, হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। এবার কে বলছেন বলুন? আমি দেবাশিস বলছি ভজুটি থেকে। আমার একটু ওজনটা আমি কমাতে চাইছি। কোথা থেকে বলছেন? কোথা থেকে? ভজুটি, জেলা বোকারো, ঝাড়খণ্ড থেকে। ঝাড়খণ্ড থেকে। আপনার বয়স কত? আমার বয়স হচ্ছে ম্যাডাম 23 বছর। আপনার কোনো মেডিকেল বা শারীরিক কোনো সমস্যা আছে? শারীরিক সমস্যা বলতে গেলে অমনি বিশেষ কিছু নেই, কিন্তু ব্লাড প্রেশারটা একটু হাই দিকে আছে, 90/140। আর মানে একটু এই যে চেক করেছিলাম কোলেস্ট্রল, তো কোলেস্ট্রল লেভেলটা 130 আছে। আচ্ছা, আর আপনার ডায়েট রেডি যেটা থাকে সেটা একটু অ্যাভারেজ যদি বলতে পারেন, মানে কি খান সকাল থেকে? সকালে যেমনি সকালে খাওয়া হয় আমার 4টা থেকে 5টা রুটি শাকসবজি থেকে। আর দুপুরের দিকে একটুকু ভাত খাই। ননভেজ খাই না, মানে মাংস খাই না, মাছটা খাই, ডিমটাও খাই না। আচ্ছা। আর রাত্রের দিকে একটুকু মানে 3টা বা 4টা রুটি খাওয়া হয়। আর বিকাল দিকে যেমনি কোনোদিন একটুকু তেলে ভাজা হয়, সপ্তাহে 1 দিন বা 2 দিন। যেটা আমি বলছিলাম একটু আগে, যে আপনার খাবারে আমি যেটুকু শুনে বুঝলাম যে আপনার খাবারে কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটু অভাব আছে এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবার অত্যাধিক। যে আপনি 4-5টা রুটি খাচ্ছেন, এই জায়গাটাতে আপনি একটু কম করে রুটির পরিমাণটা আপনি 2 থেকে 3টের মধ্যে আনুন, আস্তে আস্তে করে কম করুন, পরিমাণে সবজি দিন এবং তার সাথে একটা কিছু প্রোটিন আপনি ডিম রাখতে পারেন সকালবেলায়, বা একটু পরে খাবার একটু পরে 1 গ্লাস দুধ রাখতে পারেন। এইভাবে আপনি ডায়েটটাকে স্টার্ট করুন। আপনি দুপুরে যেটা খাচ্ছেন তার মধ্যে সবজি রাখুন, 1 কাপ দই রাখুন, সেটা আপনার ওয়েটটাকে কিন্তু কম করতে হেল্প করবে। মাছ খাচ্ছেন যেমন মাছটা চলুক, বিকেলে সন্ধ্যাবেলার দিকে কিছু একটু ডায়েটে রাখার চেষ্টা করুন, কারণ অনেকটা দুপুরের পরে যখন রাতে আপনি খাচ্ছেন খাবার গ্যাপ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, যার জন্য কিন্তু আপনার ওয়েটটা কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। তো ওই জায়গাতে ছোলা সেদ্ধ খেতে পারেন, হ্যাঁ, তাতে আপনার পেটটা খানিকটা কিন্তু ভরিয়ে রাখবে। বা ধরুন আপনি স্যালাড, ছোলা তার সাথে মিলিয়ে একটু মুড়ি দিয়ে মশলা মুড়ি এরকম বানিয়েও আপনি কিন্তু খেতে পারেন। এবং রাত্রিবেলা যেমন আপনি খাচ্ছেন ভাতের পরিমাণটা বা রুটির পরিমাণটা কম করুন, সবজির পরিমাণ বাড়ান, ফাইবার ইনটেক বেশি করুন আর প্রোটিন ইনটেকটা বাড়িয়ে দিন। এই যে মানে আমি ওজন কমাবো এরকম থিঙ্কিংয়ে আমরা অনেকেই চলি এবং সেক্ষেত্রে খেলাম না, অনেকটা গ্যাপ হয়ে গেল, বা আমাদের পেশার ক্ষেত্রেও অনেক সময় আমরা টাইম পেলাম না, অনেকটা গ্যাপ হয়ে গেল, হয়তো বা ব্রেকফাস্টের পরে কেউ ব্রেকফাস্ট করেও আসতে পারলো না, স্কিপ করে গেল, লাঞ্চ করলো, লাঞ্চ অনেকটা খেয়ে নিল, এবার ডিনার করলো সেই রাতের বেলা গিয়ে। এই যে আমাদের একটা ইরেগুলারিটিস, এইটার জন্য কি আমাদের ওজন বৃদ্ধি হতে পারে? একদম হতে পারে। আমাদের যখন শরীরে খাচ্ছি, যখন যখন গ্যাপ পড়ছে, তখন কি হয় আমাদের সেলগুলো কিন্তু অনেক সময় খাবার পাচ্ছে না, কিন্তু যখন পাচ্ছে আমরা যখন নেক্সট টাইম যখন নিউট্রিশনটা যখন নিচ্ছি, তখন কিন্তু যে ফ্যাট সেল যেগুলো আছে সেগুলো কিন্তু আরও বেশি করে কিন্তু মানে এনার্জাইজড হয়ে আরও বেশি করে ফুলতে থাকে। তো তার জন্য কিন্তু অনেক সময় কিন্তু আপনার ওজনটা আপনি বেশি দেখছেন, বা আমাদের পরিমাণে আমরা বেশি খেয়ে ফেলি অনেক সময়, এটাও কিন্তু হয়। এবং আরেকটা জিনিস কি হয় যে খাওয়ার মাঝখানে যে বলছিলাম খাবারের, কখনো আমরা করি সকালবেলা একটু বিস্কিট খেলাম, চা খেলাম, বেরিয়ে গেলাম, হয়তো অনেকক্ষণ গ্যাপ রইলো। এই যে আমি যে বলছিলাম ব্যালেন্সড ওয়েতে সব কিছু মিক্সড করে খাওয়া, সেইটা যদি না হয় তাহলে কিন্তু অনেক সময় এই পুষ্টির অভাবে থেকে থেকে কিন্তু অনেক সময় কিন্তু ওজনটা বাড়তে পারে, মেটাবলিজম পাওয়ার যেটা আছে সেটা কমে যায়, আর আস্তে আস্তে কিন্তু ওয়েটটা কিন্তু গেইন হতে থাকে। এবং তারপরে বাইরে আমরা যে খাচ্ছি সেই খাবারের মধ্যে যদি আমার কার্বোহাইড্রেট জাতীয় খাবার আমি বেশি খাচ্ছি, এবং বাইরে দেখবে বেশিরভাগ আমাদের অত্যধিক ফ্যাট জাতীয় খাবার, প্রসেস ফুড যেগুলো, যার মধ্যে আমার সুগার, সল্ট ইনটেক, মানে ওগুলো প্রিজারভেটিভ প্রিজারভেটিভ হিসেবে বেশি দেওয়া থাকে, অয়েল দেওয়া থাকে যাতে জিনিসটা অনেকদিন প্রিজার্ভ থাকে। তো ওই খাবারগুলো আমরা যখন রোজ বেশি করে খাচ্ছি, ঘরোয়া খাবার বা আমার বাইরের খাবার খেলেও সে আমার হেলদি ফুড যেগুলো সেগুলোকে আমি অ্যাভয়েড করছি,
তার জন্য কিন্তু ওজন অবশ্যই কিন্তু বাড়তেই পারে। আমরা এই যে আপনি একটু আগে এই যে ঝাড়খণ্ড থেকে ফোন করেছিলেন দেবাশিস, ওনাকে একটা কথা বললেন যে গ্যাপ দেওয়া যাবে না, একটা মিল থেকে আর একটা মিলে মিনিমাম কতটা গ্যাপ রাখা দরকার, মাঝে কতটা গ্যাপের মধ্যে আমাদের বারবার করে ইনটেক করা উচিত? দেখো, এটা প্রত্যেকটা মানুষের ওপর ডিপেন্ড করে। আমার 2 ঘন্টা পরে খিদে পেয়ে যেতে পারে, আপনার হয়তো খিদে নাও পেতে পারে, ঠিক আছে? বা আমার পাশে যে আছে সে হয়তো 4 ঘন্টা পরে আবার খাচ্ছে। তো আমি তবুও বলবো যে অ্যাটলিস্ট 3 ঘন্টা যেন প্রত্যেকটা মিলের মাঝে একটা গ্যাপ থাকে, 3 থেকে 4 ঘন্টা। তো এটা আমি বলছি, কিন্তু এটা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আলাদা আলাদা হতেই পারে, কারণ প্রত্যেকটা মানুষের মেটাবলিজম পাওয়ার আলাদা হয়, প্রত্যেকটা মানুষের কাজের প্রেশার আলাদা হয়, প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল, কেউ ধরুন বেশি খাওয়া দাওয়ার পরে বেশি আপনার চলাফেরা বেশি করছে, মুভমেন্ট বেশি থাকছে, তার খিদে পেয়ে যেতে পারে। অপরদিকে যে আমার সেডেন্ডারি যে বসে থাকছে তার হয়তো খিদে সবসময় নাও পেতে পারে। তো অনেকগুলো ফ্যাক্টর কিন্তু ডিপেন্ড করে, কিন্তু আমি বলবো যে 3 থেকে 4 ঘন্টার মিনিমাম গ্যাপ যেন থাকে। সারাদিন আমি যদি মিল বলি কটা মিল খাওয়া যাবে, তো আমরা 3টে বড় বা লার্জ মিল খেতে পারি, এবং 1টা থেকে 2টো, আমি বলবো 2টো সব থেকে বেস্ট হয়, ছোট মিল কিন্তু আমরা রাখতে পারি। এই যে আমাদের গ্যাপের জায়গাটা কমলে আমাদের মানে অলরেডি মানে আমাদের যেটা ওয়েটের বিষয় সেটা ম্যানেজমেন্টের জায়গাটা আসছে, যেটা আপনি বললেন। এবং ওনাকে একটা কথা বললেন যে ছোলা সেদ্ধ রাখা ইত্যাদিতে, কারণ অনেক সময় অনেকে বিস্কিটস খায়, বা অনেকের ক্ষেত্রে আবার অন্য কোনো রকম শারীরিক সমস্যার জন্য এই ধরনের আটা ময়দা জাতীয় জিনিস খাওয়া বারণ থাকে, হয়তো বা কারো ধরুন গ্যাস্ট্রাইটিস বা কোলাইটিসের সমস্যা রয়েছে, দ্যাটস ওয়াই তাদের ওইগুলো বারণ। সেই ধরনের মানুষগুলি কিভাবে ওয়েট ম্যানেজমেন্ট করতে পারে? কারণ আমরা জানি এর থেকেও কিন্তু আমাদের ওজন বৃদ্ধি পায়। একদম বাড়তে পারে। ধরো যেই প্রোডাক্টটা, যেই ফুডটা আমরা খেলে আমাদের যে সমস্যা হচ্ছে, যেমন তুমি বললে যে কারো কোলাইটিস আছে, তো তাদের জেনারেলি কি হয়, আমাদের গ্লুটেন ইনটলারেন্স বা গ্লুটেন অ্যালার্জি থাকে, তো আটা ময়দার কোনো জিনিস তারা খেতে পারে না। অনেকের ক্ষেত্রে কি হয়, মিল্ক প্রোডাক্ট খেলে কিন্তু সমস্যা হয়, মানে মিল্কের যে কোনো দুধ দই যে কোনো জিনিস। কিন্তু আমরা মনে মনে এটা জানি যে আমার রুটি খেলে ওজন কমে, মিল্ক প্রোডাক্ট আমার কিন্তু শরীরে দরকার, এটা আমাদের অনেকের কিন্তু ধারণা আছে যে দুধ খেতেই হবে শরীরে এনার্জির জন্য, এবং তার সমস্যা হওয়া সত্ত্বেও উনি কিন্তু দিনের পর দিন ওই জিনিসগুলো খাচ্ছে। তো এটা সব থেকে ভালো যদি উনি ডায়েট, যে যার বা জানার সমস্যা আছে, ধরুন আপনার ডায়েট, হ্যাঁ আমি বলছি ধরুন আমার যদি সমস্যা থাকে, সব থেকে ভালো হয় যদি পরামর্শ নিয়ে ডায়েট প্ল্যান করে নিয়ে তারপরে ফলো করেন, তাহলে ভালো হয়। কারণ সেটা আমি তাহলে ভালো করে বুঝে, তার কোনো মেডিকেল কেস থাকলে সেটা কোনো ডক্টর যে মেডিসিন দিচ্ছে সেগুলো দেখে আমি ডায়েটটা করতে পারবো। বাট আমি আজকে যেটা আমি বলতে পারি যে যদি কোনো খাবারে আমাদের যদি প্রবলেম থাকে, তাহলে সেটাকে আমরা অনেক সময় কিন্তু ফার্স্টে আমরা এক্সক্লুড করে দিই, অর্থাৎ সেগুলোকে বন্ধ রাখি, তারপরে আমরা ধীরে ধীরে কিন্তু আবার ওই ডায়েটগুলোকে দরকার পড়লে ইনক্লুডও কিন্তু করতে পারি, করে আমরা দেখে দেখে সেগুলো আবার রিইনক্লুড কিন্তু করতে পারি, বা অনেক সময় কিছু ক্ষেত্রে হয়তো সেগুলো বাদও কিন্তু হতে পারে। তো এটা প্রত্যেকটা মানুষের কিন্তু কেস বেসিসে ডিফারেন্ট হতে পারে, কিন্তু হ্যাঁ এই জিনিসগুলোকে যতটা সম্ভব যদি সমস্যা থাকে তখন অ্যাভয়েড করার পরামর্শই আমি কিন্তু সাধারণভাবে দিয়ে থাকবো। সুতরাং একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারলেন যে আমাদের নিজের মতো করে ডায়েট করা কিন্তু বেসিক্যালি এটা আনসাইন্টিফিক বিষয়, সম্পূর্ণটা একজন ডায়েটিশিয়ানের ওপরে কিন্তু দায়িত্ব দেওয়া উচিত। অবশ্যই আমাদের সঙ্গে রিয়াঙ্কা দাস ছিলেন, খুব সুন্দর আমাদের এক্সপ্লেন করলেন। আগামী দিনে নিশ্চয়ই ওনাকে আবারও পাবো আমাদের মাঝে। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে, আবারও ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার।